পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কি চাইছেন বাংলার মানুষ? হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরে ভোট উৎসবে মেতে উঠবে বঙ্গবাসী। শাসক বিরোধী সব পক্ষের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই 5 বছরের পারফরমেন্সের ভিত্তিতে রিপোর্ট কার্ড রেডি করে ফেলেছে জনগণ। এখন শুধু রেজাল্ট আউটের অপেক্ষা। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কোচবিহার জেলার অন্যতম হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র দিনহাটায়। যে দিনহাটা থেকে জিতে মন্ত্রী হয়েছেন উদয়ন গুহ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কিন্তু এই দিনহাটার উন্নয়ন কতটা হয়েছে সেই খোঁজই আজ আমরা নেব সরাসরি দিনহাটাবাসীর কাছ থেকে। অনেক দিন অনেক সমস্যা আর কি। যারা বোঝে না, যারা শিক্ষা দীক্ষা একটু কম আছে, তারা হয়তো লক্ষ্মী ভাণ্ডারে তারা হয়তো কিছু ভোট দিতে পারে, কিন্তু অন্তত শহর বা শহরতলির যেসব এলাকা রয়েছে এই ১,৫০০ এসব দিয়ে প্রভাব ফেলতে পারবে না। কিন্তু কেন্দ্র সরকার থেকে আমাদের ঘোষণা করা হয়েছিল ৩৮০০ কোটি ৩,৮০০ কোটি টাকা বাজেট করেছিল আমাদের ছিটমহলের জন্য। বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে এই টাকা দিয়েই উন্নয়ন করবে, কিন্তু দেখুন এখানে ৮০০ কোটি টাকারও কাজ হয়নি। সম্পূর্ণ ওটা হচ্ছে ভাওতাবাজি। একটা লোক যদি বাদ যায় ১৫,৮৫৬ জন থেকে, ভারতের ইলেকশন কমিশনারকে আমি বলছি কান খুলে আপনি শুনে রাখুন, একটা নাম যদি বাদ যায় তাহলে এখানে বড় ধরনের আন্দোলন হবে। কংগ্রেস হোক সিপিএম হোক সেটা বড় প্রশ্ন না, কিন্তু পরিবেশটা হচ্ছে সবথেকে বড় কথা। মোটাই চেষ্টা করছে, কিন্তু যেভাবে আমরা চাচ্ছি সেভাবে এখনো পাইনি। উনি ভালো কাজ করছে, সব খোঁজ খবর রাখে, সবসময় সব কিছু ঠিক করে। দাদা কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। বলছি এই 5 বছরে এই দিনহাটা এলাকায় কেমন কাজ হয়েছে, কি দেখছেন? কই দিনহাটা এলাকায় ভালো কাজ হয় নাই তো এখন। কেন, কি কাজ বাকি রয়েছে? না, রাস্তাঘাট আমাদের ওইখানে ভাঙাচোরা, আমরা বর্ডার এরিয়ায় থাকি, আমাদের অনেক সমস্যা, এগুলোও বলতেছি, ওগুলো কই এখনো সমস্যার সমাধান হয়নি। আমাদের এন্ট্রি করে যাইতে হয়, আসতে হয়, পারমিশন নিতে হয়, অনেক সমস্যা আর কি। একটু বলুন খুলে যে কি সমস্যা হয়। সমস্যা দেখেন, আমরা বর্ডারের লোক, ভারতের লোক, আমাদের এন্ট্রি করে যাইতে হয়, বিএসএফ ক্যাম্প পার হয়ে যাইতে হয়, ওইখান থেকে বেড়া হয়নি, অর্ধেক বেড়া হয়েছে আর অর্ধেক বেড়া হয়নি। তার জন্যই মানে পুলিশ এই হেনস্থাগুলো করে আর কি। আচ্ছা বলছি এই এলাকার রাস্তাঘাট জলের ব্যবস্থা ভালো? জলের ব্যবস্থা ট্যাঙ্কি হয়েছে, এখনো জল ছাড়া নেই। 26-এ ছাড়ার কথা ছিল, এখনো কমপ্লিট হয়নি। মানে ট্যাঙ্কি হয়ে গেছে, মানে জলটাতে করবে, ওইটা এখনো শুরু হয়নি। আচ্ছা দাদা, যে এই বিভিন্ন যে সরকারি প্রকল্প চালু হয়েছে এই সরকারের আমলে, হ্যাঁ এই প্রকল্পগুলো সবাই পাইছে, হ্যাঁ, কিন্তু একটা দিক দিয়েই পিছিয়ে আছে, মানে ওই যে বর্ডার এরিয়ার যে সমস্যাগুলো এইটাই। তাছাড়া এমনি ওই পানীয় জলটা ট্যাঙ্কি হয়ে গেছে, এখনও কাজ হয় নাই। আর মনে করেন আমাদের ওইখানে অনেকগুলা পরিবার থাকে, মনে করেন 3টা পঞ্চায়েতের এরিয়া আছে, ওইখানে সবগুলোই মুসলিম, একটা হিন্দু মানুষ নেই। ওইখানে এসআইআরের নাম অনেকগুলো বাদ গেছে, 419টার মতো নাম বাদ গেছে। মানুষ কি তার জন্য ক্ষুব্ধ? ভোটে কি প্রভাব পড়বে? ভোটের প্রভাব দেখেন, এখন আমাদের ওইখানে বর্ডার এরিয়া, এখনও ওইখানে কেউ সমস্যা নিয়ে যায় নাই বা এই কথা বলে নাই। এমনি মেম্বাররা এরাই বলতেছে, এরা কিছু মানে বড় বড় নেতা ফেতা এগুলো কেউ যায় নাই। যে উদয়ন গুহ একদিন গিয়েছিল, এইটুকুই শেষ। দাদা কেমন আছেন? এখানকার যে পরিশন বর্তমান আমাদের 7 ডিভিশনে, এবং দুইটা পার্টি শক্ত, কিন্তু পরিবেশটা বেশ শান্ত, খুব ভালো। এইটাই আমি ধন্যবাদ দিই যে কংগ্রেস হোক সিপিএম হোক সেটা বড় প্রশ্ন না, কিন্তু পরিবেশটা হচ্ছে সবথেকে বড় কথা। হ্যাঁ, আমাদের যে সাবডিভিশনের ভিতরে মহকুমা পুলিশ প্রশাসন আছে, এরাও খুব ভালো, পুরা রীতিমতো শহরে ডিউটি করতেছে। আর বিএসএফরা এসে গেছে, এরাও রোড করতেছে। কাতারে আমাদের এখানে কোনো রকম ঝুট ঝামেলা বা কোনো ঝগড়াঝাটি মার ডাঙ্গা কোনো রকম এগুলা কিছু নাই। বলছি গত 5 বছরে কি দেখছেন, রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, জলের ব্যবস্থা কেমন এলাকায়? আমাদের এলাকায় জলের ব্যবস্থা সেরকম কিছু নেই। এই যে স্বচ্ছ জলের যে লাইন পেয়েছি আমরা, প্রায় 1.5 বছর হয়ে গেল, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এ পর্যন্ত জলের নামমাত্র নেই। জলের সোর্স কি কোথার থেকে আসবে তাও জানি না। হ্যাঁ, জলের কোনো ব্যবস্থা নেই। সরকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তবেই তো লেগেছে, কিন্তু আমরা পাইনি এখন। কানেকশন হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের লাইটের ব্যবস্থা মোটামুটি ভালো। আমাদের লাইটটা যায় না খুব বেশি একটা,
লাইট মোটামুটি আমরা ভালো পাই। আর রাস্তাঘাট কেমন এলাকার? এখানকার রাস্তাঘাট ভালো, কিন্তু আমাদের যে এই যে পুটিবাড়ি স্কুলের সামনে দিয়ে যে রাস্তাগুলো গেল, আমার গ্রামেও বাড়ি তো এখানে, রাস্তাগুলো যে একবার হয়েছিল সে প্রায় 7 দিনের মধ্যে ভেঙে গেছে, আবার দেখি এখন নতুন করে করছে, কতটা কি করবে জানি না, করছে, হাত দিয়েছে দেখি, এই রাস্তাঘাটে এই অবস্থা। আর মোটামুটি আগে যে কাঁচা রাস্তা ছিল সেই রাস্তাগুলো অনেকগুলোই কিন্তু পাকা করেছে, পাকা মানে কতগুলো ওই কংক্রিটের করেছে স্ল্যাব দিয়ে, কতগুলো ঢালাই করেছে, মোটামুটি চেষ্টা করছে, কিন্তু যেভাবে আমরা চাচ্ছি সেভাবে এখনো পাইনি। কেমন আছেন? আছি, ভালো আছে। হ্যাঁ, এলাকার অবস্থা কি বুঝছেন, কেমন কাজ হয়েছে? আমরা এখন কি বুঝি, যখন কোনটা কে জিতবে কে জিতবে না। না, কে জিতবে সেটা বড় কথা নয়, রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, জলের ব্যবস্থা কেমন এলাকায়? এখন ভালো হয়েছে। ভালো আছে। আচ্ছা, আপনাদের এলাকা থেকে তো জিতে মন্ত্রী হয়েছে, মন্ত্রী কাজ করেছেন? হ্যাঁ, কাজ করেছেন। হ্যাঁ, কাজ করেছেন। এমনি যে সমস্ত সরকারি প্রকল্প রয়েছে, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী, আপনাদের পরিবার আপনি পাচ্ছেন? হ্যাঁ, সব পাচ্ছি। হ্যাঁ, সব পাচ্ছি। সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে। ভালো আছে সবসময়। হ্যাঁ, বলছি, এলাকার হাল কি দেখছেন, কেমন কাজ হয়েছে? হাল তো আর কি বুঝছি, সবে না ঠিকই আছে, রাস্তাঘাট, সবে ঠিক আছে, জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা সব ঠিক আছে, বিন্দাস বিন্দাস। সামনেই তো নির্বাচন, কি মনে হচ্ছে? মমতা, আর কিছু নাই এখানে। আচ্ছা, আপনাদের এলাকা থেকেই তো মন্ত্রী হয়েছেন উদয়ন গুহ ভোটে জিতে, আবারও তাকেই প্রার্থী করা হয়েছে, কেমন কাজ করেছেন এলাকায় দেখা গেছে? উনি ভালো কাজ করছে, সব খোঁজ খবর রাখে, সবসময় সব কিছু ঠিক করে একদম। আর এবারে হাওয়া তাহলে কোন দিকে? সব মমতা। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি। এলাকার হাল কি দেখছেন, কেমন কাজ হয়েছে? এলাকা তো ভালোই কাজ হয়েছে। বলছি, আপনাদের এলাকা থেকেই তো উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হয়েছেন উদয়ন গুহ, আবার প্রার্থী হয়েছেন, পেয়েছেন, কেমন কাজ করেছেন? কাজ তো ভালোই করেছেন। রাস্তাঘাটের অবস্থা কেমন? রাস্তাঘাট তো ভালো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে এখন সমস্যা কি, আবার যদি যেই আসুক বিধায়ক হয়ে, তার কাছে কি চাইবেন? আমাদের সমস্যা হচ্ছে, বেশি সমস্যা নয়, একটু মানে পানীয় জলের সমস্যাটা আছে, পানীয় জলের সমস্যাটা সমাধান হলে খুবই ভালো হয়। তার জন্য বাড়ি বাড়ি পাইপ বসানো হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে পানীয় জলের মেশিনটাই চালু হয়নি, তার জন্য একটু সমস্যা আছে। দিনহাটার আগে যেমন অবস্থা ছিল, এই 5 বছরে উন্নতি হয়েছে কিছু? হ্যাঁ, অনেক উন্নতি হয়েছে। বলছি, বিধায়ককে দেখা যায় এলাকা? হ্যাঁ, আমাদের সঙ্গে প্রায় দেখা যায়, আমাদের এখানে আসে। হ্যাঁ, আচ্ছা, বলছি, এসআইআর এর প্রভাব কি ভোটে পড়বে, কি মনে হচ্ছে? এসআইআর তো অবশ্যই ভোটে পড়বে, যেভাবে এসআইআর নামে হয়রানি করা হয়েছে, এখন হয়তো অনেকে ডিলেট হয়ে আছে। বিডিও অফিসে আপনারা অবশ্যই লাইন দেখেছেন, তার সঙ্গে সঙ্গে কোর্টে ভিড় আছে এফিডেভিটের জন্য। এই দিনহাটা বিধানসভার বেশ কিছুটা অংশ জুড়ে রয়েছে ছিটমহল, যে ছিটমহল 2015 সালে ভারতের হাতে হস্তান্তরিত হয়, নাগরিকত্ব পান এলাকার মানুষজন। আর সেই ছিটমহলেরই একটি গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি, মধ্য মশালডাঙ্গা। এই এলাকায় 293 জন ভোটার, তার মধ্যে 88 জনের নাম বাদ গিয়েছে এসআইআরে। ভারতের নাগরিকত্ব তারা পেয়েছেন 2015 সালে। এই এসআইআর নিয়ে আবারও প্রশ্নের মুখে তাদের নাগরিকত্ব। 88 জনের নাম বাদ যাওয়ায় শঙ্কিত এলাকার বাসিন্দারা, তারা কি আদেও আর ভারতের নাগরিক থাকতে পারবেন? তাদের মুখে আশঙ্কার ছায়া। দাদা, বলছি, আপনারা তো 2015 সাল থেকে ভারতের নাগরিকত্ব পান, এখন আবার এসআইআর হচ্ছে, কি পরিস্থিতি, কি দেখছেন? বহু মানুষের তো নাম বাদ গেছে। বাদের সিরিয়ালে তো আমরাও আছি। আমার ফ্যামিলিতে যখন বিনিময় হয়ে আসলাম, 4জন সদস্য ছিল, আমার এক ছেলে এক মেয়ে আর স্বামী স্ত্রী 2 জন। এখানে আসার পরে 16 সাল থেকে ভোটাধিকার পাই। তারপরে এবার এসআইআরে আমার ছেলে আর আমার স্ত্রীর নাম ডিলিট হয়ে যায়। প্রথম দিকে বিচারাধীনে ছিল, তারপরেও অনেকটা আশায় ছিলাম, লাস্ট পর্যন্ত দেখা গেল যে ডিলিট। আমার নামটা উঠছে, মানে আমার পাসপোর্ট ছিল, এই পাসপোর্টের কারণে আমার নামটা আছে। এই হলো পরিস্থিতি। আমাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে এসে কেন যে আমাদের উপরে এতটা ছলনা বা আমাদের কিনে ছিনিমিনিয়ে করা হচ্ছে, বুঝতেছি না ব্যাপারটা কি। এখানে প্রত্যেক পরিবারেরই তো মোটামুটি অনেকজনের নাম বাদ গেছে। হ্যাঁ, অনেকেরই বাদ গেছে। তো সেখানে যাদের ধরুন নাম এখন ভোটার লিস্টে রয়েছে, তারা তো এর জবাবটা দেবেন নিশ্চয়ই ভোট বাক্সে।
এখন তারা কি করবে তো তাদের ব্যাপার, কিন্তু আমাদেরটা নিয়ে তো আমরা বুঝতেছি। এখন আপনারা কি আতঙ্কিত, কি ভাবছেন যদি আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়? না, পাঠিয়ে দেওয়া হয় সেটা বলা যাবে না। মানে সহজ সরল ভাষায় আমরা গ্রাম্য মানুষ, গ্রাম্য ভাষায় বলা লাগে যে সরকার ব্যর্থ হয়ে গেছে, যে সিট বিনিময় করে ভুল হয়েছিল। পরিকল্পিতভাবে এই লোকদেরকে আবার হয়তো বাংলাদেশে পাঠানোর পায়তারা করতেছে, এটা বুঝতেছি। কারণ হলো আমাদেরকে অপশন দিয়েছিল, ভারতীয় হাই কমিশনার বাড়িতে এসে প্রত্যেকটা মানুষকে বলছিল যারা ভারতে চলে যাবেন তারা যেতে পারেন। তাদের জন্য বিভিন্ন আশ্বাস দিছে যে এই সুযোগ সুবিধা থাকবে। তো যারা অপশন দিয়েছিল, ইচ্ছা পোষণ করলো আমরা ভারতে চলে যাব, ট্রাভেল পাস দিল, প্রথমে আইসে দেখে যাওয়ার জন্য, তারপর আইসে চলে গেলাম, আবার ফিরে গেলাম। যাওয়ার পরে দেখে আমরা যারা আসছি, আসার পরে সেই দিনটা মনে হয়েছিল যে কত কিছু, কিন্তু আস্তে আস্তে আজকের দিন পর্যন্ত দেখা যাচ্ছে যে কত বড় যে একটা অপরাধ করছি। আমরা বুঝতেছি যে আসলে জন্মস্থান জায়গা ছেড়ে আসাটা এটা আমাদের জন্য খুব অপরাধ ছিল। আচ্ছা দাদা, বলছি যে এলাকায় কাজ হয়েছে আপনাদের জন্য, মানে স্কুল, কলেজ, রাস্তাঘাট, স্বাস্থ্যকেন্দ্র, জলের ব্যবস্থা হয়েছে? এখন এইদিকে যদি বলতে হয়, বাংলাদেশের ভূগর্ভে ইন্ডিয়ান সিট যেটা ছিল বাংলাদেশের সাথে যুক্ত হলো, সেই সিটগুলোতে স্কুল, কলেজ, কালভার্ট, ব্রিজ সব কিছু হয়েছে। এমনকি মানে ছিটমহলে যারা বসবাস করত, যোগ্যতা অনুসারে প্রত্যেকটা ছেলেদেরকে আর্মি, পুলিশ, র্যাব প্রত্যেকটা স্তরে তাদের চাকরি ব্যবস্থা হয়েছে। এই পাশে আসার পরে দেখলাম বাংলাদেশি সিট যেটা ভারতের সাথে যুক্ত হলো, 1 শতক জমির কাগজ সরকার দিতে পারে নাই। ভাবছিলাম বিশাল বড় রাষ্ট্র, এখানে আসার পরে দেখতেছি কোনো কালভার্ট, ব্রিজ এটা কি করছে সেটা তারাই ভালো জানে, আমরা বলবো হয় না। এই কারণে আমরা জানি যে সরকার যদি কোনো সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ বানানো হয়, মালিকের কাছ থেকে জমি ক্রয় করে নিতে হয়। তা এইখানে যেগুলো নিছে সেটাতে 1 শতক জমির টাকা কাউকে দেয় নাই, কারণ হলো জমি তো তাদের না, কাউকে তো কাগজই দেওয়া হয় নাই। আর ভারত সরকার আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে সাবেক ছিটমহলের একটা বাচ্চাকে, একটা ছেলে, যোগ্যতা সম্পন্ন ছেলেকে একটা চৌকিদারের চাকরি অথবা পশ্চিমবাংলা যেটা ভলান্টিয়ার, সেবিক ভলান্টিয়ারের চাকরি দিতে পারে নাই। আপনারা তাহলে এখন কি চাইছেন? আমরা চাবো আর কি, আমরা তো হতাশাগ্রস্ত, চাইলেই কি আর পাওয়া যায়? অনেক কিছু তো চেয়েই আসছিলাম, তো এখন তো আর চাইয়ে লাভ কি, আটকে গেছি মধ্যসাগরে। বলছি দাদা, আপনারা ভারতের নাগরিকত্ব কবে পেয়েছিলেন? আমরা পেয়েছিলাম 2015 সালে। পেয়েছিলেন? হ্যাঁ, মানে 1 আগস্ট ভারতীয় হয়েছি আমরা। দিয়ে এখন তাহলে কি পরিস্থিতি? এখন তো SIR, সবার নাম বাদ যাচ্ছে। আপনারা নাগরিকত্বই পেয়েছেন 2015 সালে, 2002-এর ভোটার লিস্টে তো নাম থাকার কথা নয়। দেখুন, আমাদের 2002-এর ভোটার লিস্টে নাম না থাকার কারণে ছিটমহলের প্রায় 2000 মানুষের নাম তারা বাদ দিয়ে দিয়েছে। এরা মানুষ, কিন্তু এরা ভারতীয় নাগরিক, এরা বাই চয়েসে ভারতীয় হয়েছে। এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, তুমি কোন দেশে থাকতে চাও? তারা এক বাক্যে বলেছিল, আমরা ভারতীয়, আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। তারপরে আজকে যখন SIR-এর মানে মাধ্যমে যখন ভোটার লিস্ট যাচাই বাছাই শুরু করলো, তখন আমাদের যারা নব্য ভারতীয় হয়েছে, যারা 68 বছর পর ভারতীয় হয়েছিল 2015 সালে, তাদেরকে নাম বাদ দেওয়া হয়েছে। এটা কোন বিচার? মানে নির্বাচন কমিশন কি পারে একজন ভারতীয়কে সে বাংলাদেশি না ভারতীয় সেটা বিচার করার ক্ষমতা কি নির্বাচন কমিশনার আছে? এটা হচ্ছে বড় প্রশ্ন সবচাইতে। আচ্ছা দাদা, কিছু জনের নাম আছে, কিছু জনের নাম নেই, কিন্তু সবাই তো এক বাক্যে তারা ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন, কিন্তু কিছু জনের নাম আছে, কিছু জনের নাম নেই, এমনটা কেন? দেখুন, একটা পাগল না অনেক সময় বাবাকে বাবা বলে, অনেক সময় বাবাকে কাকা বলে। এটা হচ্ছে ভারতের নির্বাচন কমিশনার ওই মানে কিছু ভারতীয়কে ভারতীয় বলেছে, আর ভারতীয়কে বাংলাদেশি বানিয়ে দিয়েছে। ডিলেট মানে বাংলাদেশি, সে এখন ভারতীয় অন্তর্ভুক্ত নয়। ট্রাইব্যুনালে কি হবে না হবে সেটা তো জানা কথা নয়। এটা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে আছে সবাই। আচ্ছা, বলছি যে এই যে এত বছর হয়ে গেছে ভারতে এসছেন, 10 বছরের প্রায় হতে চললো, তো এলাকার কাজ কেমন হয়েছে, কি দেখছেন? রাস্তাঘাট, স্কুল, কলেজ হয়েছে আপনাদের জন্য? দেখুন, রাস্তা হয়েছে, বিদ্যুৎটা পেয়েছি। যদি শিক্ষার ক্ষেত্রে বলেন,
শিক্ষার কোনো উন্নতি হয় নাই, এখানে একটা পর্যন্ত স্কুল পর্যন্ত দিতে পারেনি। কিন্তু কেন্দ্র সরকার থেকে আমাদের ঘোষণা করা হয়েছিল 3800 কোটি করে 3820 কোটি টাকা বাজেট করেছিল আমাদের ছিটমহলের জন্য। বিল পাস হওয়ার সঙ্গে সঙ্গে এই টাকা দিয়েই উন্নয়ন করবে, কিন্তু দেখুন এখানে 800 কোটি টাকারও মানে কাজ হয়নি, সম্পূর্ণ ওটা হচ্ছে ভাওতাবাজি। এবার আপনাদের যে আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা রয়েছেন তাদের নাম যে বাদ গেল, আপনারা কি এর জবাব দেবেন ভোট বাক্সে যাদের নাম আছে? দেখুন যাদের নাম আছে ভোট বাক্সে অবশ্যই জবাব হবে। তারপরেও বলছি যারা মানে নাম বাদ গিয়েছে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে মানে চিঠি করবে, তারা যেহেতু তারা নতুন ভারতীয় হয়েছে এই বিষয়টা বাংলাদেশের সঙ্গে সরকারের সঙ্গে জানাবে। তারা হতাশায়, তারা এখন মানে অনেকে বলতেছে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। এই চিঠিটা স্বরাষ্ট্র মানে রাষ্ট্রপতির কাছে তারা চিঠি লিখবে, এটা আলোচনা মানে মোটামুটি হয়ে গেছে। তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ চাচ্ছে, মৃত্যু চাচ্ছে, কারণ আমি যদি নতুন ভারতীয় হওয়ার পরে যদি আমাকে একটা মানে নাগরিকত্ব কেটে নেওয়া হয় তারা কীভাবে বাঁচবে এখানে? কিন্তু আমাদের রাজ্যে যে সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা তো এর বিরোধিতা করছে। দেখুন বিরোধিতা মুখে বললে হবে না, মাঠে এসে না বিরোধিতা করতে হবে। আমরা কোনো সরকারের মানে আমরা সরকারকে বলছি, সরকার সে রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকারও হতে পারে। আমরা সরকারকে বলছি, ওই চেয়ারটাকে বলছি আপনারা এই সাধারণ মানুষের যে নাগরিকত্ব দিয়েছেন 68 বছর পর যারা ভারতীয় হয়েছে তাদেরকে কিভাবে আপনারা নাগরিকত্ব কেটে নিতে পারেন? তাদের পাশে এসে দাঁড়ান, তারা কিভাবে আছে এখানে। আপনি মধ্য মশালডাঙ্গার বাসিন্দা? হ্যাঁ, আমি মধ্য মশালডাঙ্গার বাসিন্দা। 2015 সাল থেকে? মানে এটা তো আগে ছিটমহল ছিল। 2015 সালের 1 আগস্ট ভারত এবং বাংলাদেশের মধ্যে স্থলসীমা চুক্তি হয়েছিল। সেই চুক্তির পর আমরা ভারতীয় হয়েছি, কারণ এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি আগে 2015 সালের আগে বাংলাদেশ ছিল এবং ভারত ঘেরা ছিল। তারপরে 2015 সালের 1 আগস্ট আমাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি ভারতে থাকতে চান না বাংলাদেশে থাকতে চান। তো আমরা ক্যাম্পে গিয়ে বলেছিলাম যে আমরা ভারতে থাকতে চাই, কারণ আমরা আগে থেকেই এখানে জন্মেছি, এখানে আমাদের উঠা বসা, এই সংস্কৃতির সাথে আমাদের চলাফেরা, সেজন্য আমরা ভারতীয় হয়েছিলাম এবং আমরা ভারত চুজ করেছিলাম এবং বাই চয়েস আমরা ভারতীয় হয়েছিলাম। কিন্তু দেখেন আমাদের কি হয়ে গেল, 2026 সালে এসে আমাদেরকে এসএআরের নামে আমাদেরকে হয়রান করা হচ্ছে। এসএআরে কি বলা হয়েছিল যে 2002 সালে যাদের মানে ব্যাপারটা 2002 সালের কাগজপত্র লাগবে, কিন্তু আমাদের 2002 সালের সাথে আমাদের কোনো সম্পর্কই নেই। আমাদের প্রশ্ন যে ভারতের ইলেকশন কমিশনারের কাছে ছিটমহলে এসআইআর কেন, এটা আমার প্রশ্ন। ছিটমহলে এসআইআর কেন? এখানে আমরা বারবার করে বুক ফুলিয়ে বলছি, এখনও বলছি, আগেও বলেছি, আমাদের কাছে কোনো কাগজপত্র নেই প্রমাণ করার মতো, ভারতীয় প্রমাণ করার মতো আমাদের কোনো কাগজপত্র নেই। যে এই কথাটা ভারতের অন্য কোনো নাগরিক বলতে পারবে না, কিন্তু আমরা বলছি যে আমাদের কোনো কাগজপত্র নেই। তারপরেও কেন আমাদের এই এসআইআরের নামে আমাদের উপর কেন এই বোঝাটা মাথার উপর চাপিয়ে দেওয়া হলো, এই প্রশ্নটা ভারতের ইলেকশন কমিশনারের কাছে আমাদের। এখন ওনারা, আমরা ডিএম অফিসে গেছি, বিডিও অফিসে গেছি, এসডি অফিসে গেছি, ওনারা বলেছেন ছিটমহলের কোনো সমস্যা হবে না। এখন দেখুন যখন এসআইআর হলো, প্রথমে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হলো সমস্ত মানুষগুলোকে, তারপরে কি করা হলো, এখন ডিলিট করে দেওয়া হলো। আমাদের এই মধ্য মশালডাঙ্গার মোটামুটি 388 জন মানুষ, এই মানুষগুলো টেনশন কতটা হয়রানের মধ্যে আছে আমি এটা ভাষায় বলতে পারবো না, কারণ এই গ্রামের মানুষগুলো সহজ সরল মানুষ। এই মানুষগুলোকে এইভাবে হয়রানের মধ্যে ফেলে দিয়েছে ভারতের ইলেকশন কমিশনার। আমরা এই ব্যাপারটা, ভারতের ইলেকশন কমিশনারের এই নির্লজ্জ এই কর্মকাণ্ডকে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই। আচ্ছা দাদা, যাদের নাম উঠেছে তারা কি এর জবাব দেবেন ভোট বাক্সে? ভোট বাক্সে কী হবে সেটা জানি না, সেটা যার যার পার্সোনাল ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই এসআইআর নিয়ে সাবেক ছিটমহলের মানুষ ব্যাপক অসন্তুষ্ট। আমি আজকে অন ক্যামেরায় বলছি, আমাদের একটা লোক যদি মাইনাস হয়, যদি বাদ যায়, এখন ট্রাইব্যুনালে যাচ্ছে ঠিক আছে, তারপরে যদি একটা লোক বাদ যায় এখানে অনেক বড় ধরনের আন্দোলন হবে। এবং এর আগে ছিটমহলের আন্দোলন দেখেছে ভারত সরকার, বাংলাদেশ সরকার, সারা বিশ্ব দেখেছে। এরপরে আমরা বড় ধরনের আন্দোলন করব। সে কি করতে হয় আমরা করব। একটা লোক যদি বাদ যায় 15,856 জন থেকে, ভারতের ইলেকশন কমিশনারকে আমি বলছি কান খুলে আপনি শুনে রাখুন, একটা নাম যদি বাদ যায় তাহলে এখানে বড় ধরনের আন্দোলন হবে। ঘুরে দেখলাম দিনহাটা বিধানসভা এলাকার মানুষজন জানালেন তাদের বিধায়ক উদয়ন গুহ অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তাকে তারা পাশে পেয়েছেন সারা বছর। এলাকাতে রাস্তাঘাট উন্নয়নের কাজও প্রচুর হয়েছে। তবে দিনহাটা বিধানসভার মূল সমস্যা ছিটমহলের সমস্যা। সেই ছিটমহল এলাকাগুলি ঘুরে দেখলাম আমরা। দিনহাটা এলাকার মধ্য মশালডাঙ্গা, পূর্ব মশালডাঙ্গা, উত্তর মশালডাঙ্গা, দক্ষিণ মশালডাঙ্গা এলাকায় প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে এসআইআরে। তারা রীতিমতো আশঙ্কায় রয়েছেন তাদের নাগরিকত্ব কি আদৌ থাকবে, সেই নিয়েই এখন আশঙ্কায় দিন যাপন করছেন
ছিটমহল এলাকার বাসিন্দারা। এখন দেখার তাদের এই সমস্যার সমাধান কবে হয়। এমনই আরও অনেক বিধানসভার কণ্ঠস্বর তুলে ধরবো আমরা শুধুমাত্র কেটিভি বাংলার পর্দায়।